কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা সকলেই জানেন আজ সকাল থেকেই শহর কলকাতায় সপ্তাহের প্রথম কাজের দিনেই আমরা দেখতে পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এবং শহরের 5টি জায়গায় চলছে এই ইডির তদন্ত অভিযান। সকাল 11টা সাড়ে 11টা নাগাদ এক একটি দল পৌঁছে গিয়েছে শহর কলকাতার চৌরঙ্গি, মার্কুই স্ট্রিটের 2 জায়গায়, কলিন স্ট্রিট এবং সল্টলেকের সেক্টর 5-এ বনগাঁর পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে অফিস, সেই সেক্টর 5-এ সেই অফিসে যেমন গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তার পাশাপাশি চৌরঙ্গি লেনে শঙ্কর আঢ্যর অফিস, কলিন স্ট্রিটে তার ভাইয়ের যে অফিস রয়েছে সেই অফিস এবং মার্কুই স্ট্রিটেও 2টি জায়গায় এই হানা চলছে। আপনারা সকলেই জানেন ইডির পক্ষ থেকে অভিযোগ ছিল রেশন দুর্নীতির যে বিপুল টাকা, প্রায় 20,000 কোটি টাকা, সেই টাকা শঙ্কর আঢ্যর বৈদেশিক মুদ্রার লেনদেন সংক্রান্ত প্রায় যে 90টিরও বেশি সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থাগুলির মাধ্যমেই বৈদেশিক মুদ্রায় পরিবর্তিত হয়েছে এবং তা সরাসরি দুবাইয়ে বা ভায়া বাংলাদেশ দুবাইয়ে পৌঁছে গিয়েছে বলেই দাবি ইডির। এমনটাই তারা আদালতে জানিয়েছে। গতকাল রবিবার দিন যখন বিআর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া হয় তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার অ্যাকাউন্টে 2,700 কোটি আছে বলেই ইডির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার প্রেক্ষিতে শঙ্কর আঢ্য জানান যে সেই টাকা তার ব্যবসা সংক্রান্ত এবং তিনি যে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত ব্যবসা করেন তাতে এই টাকা খুবই স্বাভাবিক, যদিও এই টাকার সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই বলেও শঙ্কর আঢ্য তিনি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের এই 5টি জায়গায় সকাল থেকে প্রায় 10 ঘন্টা হতে চলল সেই তদন্ত অভিযান চলছে। অন্যদিকে যখন এই তদন্ত অভিযান চলছে এবং তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলছে, তখন গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ইডি যখন জেলা মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তাকে তল্লাশি অভিযানে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করার ছিল কিন্তু বাড়িতে ঢুকতে না পেরে তারা তালা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন, তখনই উপস্থিত জনতা ইডির ওপর হামলা চালায় যাতে বেশ কয়েকজন আহত হন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনায় 3টি এফআইআর দায়ের করা হয়েছিল। এই 3টি এফআইআর আজকে সেই মামলাগুলির শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণভাবে যে 10 দিন ধরে এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান এই মামলায় তাকে যুক্ত করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে আইনজীবী তার এই আবেদন কলকাতা হাইকোর্টের কাছে পেশ করলে বিচারপতি তার কাছে জানতে চান যে তার কাছে ওকালতনামা আছে কিনা, অর্থাৎ শেখ শাহজাহান তাকে যে এই মামলা লড়ার জন্য অ্যাপয়েন্ট করছেন সেই অনুমতিপত্র তার কাছে আছে কিনা তা যখন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু সেই বিষয়ে আইনজীবীর উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি। আগামীকাল ওকালতনামা নিয়ে যেতে বলেছেন। পাশাপাশি বিচারপতি পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও একগুচ্ছ প্রশ্ন তুলেছেন যে পুলিশ এই যে সন্দেশখালীর যে মামলা সেই মামলায় কেস ডায়েরি কেন আদালতে পেশ করেনি, এই সমস্ত বিষয় নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলে আদালত। ফলে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বিশিষ্ট অতিথিদের। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক রাহা, আমাদের সঙ্গে রয়েছেন সৌমিক রাহা রাজ্য বিজেপির মুখপাত্র, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় আসব। একদম প্রথমে এই যে শহর জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্ত অভিযান চলছে তার সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাদের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বক্তব্য রাখছেন শোনাব। এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কি অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার। এ বিষয়ে আমি প্রথমেই আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্রর কাছে যে এই যে বক্তব্যটা তৃণমূল কংগ্রেসের যে দীর্ঘদিন ধরে এক একটি মামলা চলছে, রেশন দুর্নীতি তুলনায় নতুন
কিন্তু তার আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, যাতে 2022-এর জুলাই মাসে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করার মতো উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। 31শে ডিসেম্বর সময়সীমা ধার্য করা হয়েছিল আদালতের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত সেই সংক্রান্ত বিষয়ে, শিক্ষক নিয়োগ দুর্নীতি বিষয়ে কিন্তু ইডির পক্ষ থেকে তাদের চূড়ান্ত যে বক্তব্য তা আদালতে পেশ করতে পারেনি। কি বলবেন? দেখুন, প্রথমেই বুঝতে হবে যাদের ওপর অভিযোগ রয়েছে তারা কেউ পাড়ার রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু নয়। তারা কেউ সাধারণ কোনো কাজের সাথে যুক্ত নয়। তারা প্রত্যেকে প্রথমত তো জনপ্রতিনিধি, দ্বিতীয়ত রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসন যাদের পুরো হাতের মুঠোয়। অর্থাৎ আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের পরিষ্কার বক্তব্য, প্রশাসনকে কাজে লাগিয়ে এই সমস্ত চুরিগুলো করা হয়েছে। যা যা হয়েছে তার পেছনে সম্পূর্ণ প্রশাসনিক মদত রয়েছে। এই কারণে যেভাবে আজকে পার্থবাবু প্রশাসনকে যদি কাজে লাগিয়ে চুরি করেন, আমি চুরি করব তারপরে লোকে আমাকে খুব সহজে ধরে ফেলবে, তাই জন্য তো উনি এত সহজে চুরিটা করেননি। উনি যেভাবে চুরি করেছেন বলে অনুমান, সেই টোটাল পদ্ধতিটা অনেক গভীরে গিয়ে এর তদন্ত হওয়া উচিত এবং এটা অতি অবশ্যই সময় সাপেক্ষ। কারণ একটা সাধারণ মানুষ আর একটা এত বড় প্রশাসনকে কাজে লাগিয়ে যারা চুরি করছে, তাদের মধ্যে তো কিছু পার্থক্য থাকবেই। সেই কারণে আমি এটা বিশ্বাস করি, যখন আপনি ভাবতে পেরেছিলেন করোনার সময় আমরা কেউ এখানে যারা যারা বসে আছি, এমনকি তৃণমূল মুখপাত্র একটু পরে যে কখন আসবেন, উনিও কখনো ভাবতে পেরেছিলেন করোনার সময় পাশের বাড়ির মানুষটাকে এক সপ্তাহ পরে দেখতে পারবো কিনা? কেউ জানতাম না। নিজের বাবা মাকে দেখতে পারবো কিনা কেউ, কারোর কোনো ধারণা ছিল না। সেই অবস্থায় আমরা যেটুকু পেরেছি, আমি কিন্তু দল মত নির্বিশেষে প্রত্যেকের কথা বলবো, আমরা পেরেছি যতটা, মানুষের পাশে টাকা পয়সা সব কিছু দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই রকম সময় তারপরে আমরা দেখতে পাবো, এককালে যাকে কাঙালের দেশ বলা হতো, যে এককালে বলা হতো ভারত গরিব হয়ে গেছে, সেই রকম জায়গায় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বলে বান্ধবীর বাড়িতে অত কোটি কোটি টাকার পাহাড়, এ তো বিশ্বের ইতিহাসে মনে হয় আর কোথাও দেখা যায়নি। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের বক্তব্য আমরা শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে ইতিমধ্যেই এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা যে আলোচনায় ছিলাম, শহর জুড়ে 5টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত অভিযান, সে বিষয়ে আমরা কুণাল ঘোষের বক্তব্য শুনিয়েছি। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তার বক্তব্য রেখেছেন। আমি আসবো এবার অপর দুই বিরোধী রাজ্যের কংগ্রেস এবং সিপিআই এর কাছে। প্রথমত শক্তি মৈত্র, যে কথাটা বারংবার বলা হচ্ছে যে এই যে যাদের বাড়িতে সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পেলাম যে ইডি রেড করছে, কারা? সুজিত বসু, তাপস রায়, শঙ্কর আঢ্য, জ্যোতিপ্রিয় মল্লিক, রথিন ঘোষ, অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ, ওদিকে সুবোধ চক্রবর্তী, কামারহাটি, এই যে প্রত্যেকটাই কিন্তু উত্তর 24 পরগনা ওরিয়েন্টেড। এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছিলেন যে উত্তর 24 পরগনার 5টা লোকসভা আসনের মধ্যে শান্তনু ঠাকুরটা আছে, বাকি 4টে নেই। সেই 4টের দিকে অবশ্যই বিজেপির নজর রয়েছে, তারা সেইগুলি আসনগুলি জিততে চান। তারপরেই দেখতে পাচ্ছি এই উত্তর 24 পরগনা জেলার নেতাদের বাড়িতে ইডি রেড। আপনারা কি এটাকে কাকতালীয় নাকি পরিকল্পিত, কিভাবে দেখছেন? দেখো অঙ্কুর, উত্তর 24 পরগনা জেলাটা আমার হোম ডিস্ট্রিক্ট। তুমি যাদের যাদের নাম বললে, তাপস রায় বাদ দিয়ে সুজিত বোস, শঙ্কর আঢ্য, সুবোধ চক্রবর্তী, কামারহাটির পুরপ্রধান, অপর্ণা মৌলিক বর্ণনগরের পুরপ্রধান, তার জন্যই তাপস রায়ের বাড়িতে ইডি যে রেড করেছে। একটা কথা অনস্বীকার্য, এটা মানে স্বীকার করতেই হবে আমাকে, যেদিন ঘটনাটা ঘটে সুবোধ চক্রবর্তীর বাড়িতে, কারণ আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্ব এবং আমার সঙ্গে প্রায় 40 বছর ধরে উনি কংগ্রেস করেছেন। পরবর্তীকালে দল পরিবর্তন করে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন। এখন উনি একজন পৌর পিতা মাত্র। পুরো দুর্নীতি হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পুরো দুর্নীতিতে নিজের সন্তানদের চাকরি দেওয়া হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
অয়নশীলের কাছ থেকে তাদের নাম পাওয়া গেছে, কই শক্তিমৈত্রর বাড়িতে তো যাচ্ছে না। তবে এটাও পাশাপাশি ঠিক যে শুভেন্দু অধিকারী কথা বললে 2020 সাল পর্যন্ত সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন এবং তার নেতৃত্বে মুর্শিদাবাদ, মালদা, হলদিয়া, মিদনাপুর এইসব অঞ্চলে কি হয়েছে ওই অঞ্চলের মানুষ জানে। আমি বলছি এই ইডির রেডটা কাকতালীয় না পরিকল্পিত, কি মনে করে কংগ্রেস? কংগ্রেস মনে করে এই যত নির্বাচনের দিন এগিয়ে আসবে একটা প্রেসার ক্রিয়েট করার জন্যে এই রেডগুলো চলবে। কারণ যদি সত্যি ইডি বা সিবিআই যেটা বললেন যেটা দীর্ঘদিন লাগে, ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী দুটো অর্গানাইজেশন, একটা ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, একটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা যদি রাজ্য সরকার সহায়তা করলে তারা যদি মনে করে, তো কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, তারা যদি মনে করে যে আমি গ্রেপ্তার করবো শক্তিমৈত্রকে, তার জন্য সময় লাগে। পেলাম না, আমি উত্তরটা আসবো সিপিআই এর কাছে, আমি উত্তরটা পেলাম না, ও কংগ্রেসের কাছে উত্তরটা নেই। সিপিআই তারা কি মনে করছে? আমি আগেই প্রেক্ষাপটটা বলেছি, আপনারা কি মনে করেন কাকতালীয় না পরিকল্পিত? ব্যাপারটা হলো এটা খুব পরিষ্কার অঙ্কুর, এটা একেবারে জলের মতো পরিষ্কার যে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। অনেকগুলো আপনি দেখালেন এবং বললেন, এই চাকরি থেকে শুরু করে এই রেশন ব্যবস্থার যে দুর্নীতি, এই দুর্নীতিটা আপামর জনসাধারণ জানেন। কিন্তু ঘটনাটা তো কোর্ট মনিটরিংয়ে হচ্ছে, মানে এই যে তদন্তটা হচ্ছে কোর্ট মনিটরিং, এবং তদন্তটা কতটা স্লো এবং তদন্তটার গতি প্রকৃতি কতটা ধীর এটাই বোঝা যায় যে কোর্টকে অলওয়েজ মনিটরিং করতে হচ্ছে, কোর্টকে বলতে হচ্ছে। বাবু আমার প্রশ্নটা আমার বক্তব্য হাওড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধেও সেই একই অভিযোগ করেছে রাজ্যের শাসক দল, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেড এখন অবধি আমরা দেখতে পাইনি। ওইখানে যাবো, আপনি যেটা বলছেন আমি ওইখানে যাবো। আমি বলছি যে এটা তো কাম্য নয় যে কোর্টকে বারে বারে ভৎসনা করতে হচ্ছে যে ঠিক হচ্ছে না, তদন্ত ঠিক প্রক্রিয়ায় চলছে না এবং মাথা অবধি পৌঁছানো যাচ্ছে না। এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে কাকতালীয় না পরিকল্পিত। পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে, বিজেপি নামক রাজনৈতিক দল, তারা নির্বাচনকে কেন্দ্র করে ওই কেজরিওয়াল থেকে আপনি তেজস্বী যাদব, আপনি আমাদের অখিলেশ যাদবের বিরুদ্ধে একই রকম ভাবে চলছে। প্রত্যেকের ক্ষেত্রে আপনি দেখেছেন যে এই রাজ্যে তৃণমূলের ক্ষেত্রে একই রকম ভাবে চলছে, হয়রানি চলছে। এবং কেজরিওয়াল যেটা বলেছে যে আমার বিরুদ্ধে, আমি এই রাজ্যের কথা জানতে চাইছি, আমি ওখানেই যাব। কেজরিওয়াল যে বলেছেন যে আমার বিরুদ্ধে যে সমন দেওয়া হয়েছে সেখানে রেশনালি এবং লিগালাইজ যে কোশ্চেন আমি রেজ করেছি তার কোনো সদুত্তর বাংলা বলছে তো, একটু বাংলায় ফিরুন, আমি তৃণমূলের বিষয়টা জানতে চাইছি। পশ্চিমবঙ্গে যে রেটগুলো হচ্ছে সেই রেটগুলোর পেছনে কারণ আছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পরিকল্পিত না কাকতালীয়। আমি প্রশ্নের উত্তরটা পেলাম না, কোহিনুর মজুমদারের কাছে আসবো। না, আমি প্রথমেই একটা জিনিস বলি যে পরিকল্পনা কাকতালীয় আমি বলার বা আমি একটা মন্তব্য ডেফিনেটলি আমি বলবো এটা একটা ভেন্ডেটা, কিন্তু আমি সেটা বলার আগে আমি কয়েকটা স্টেটমেন্ট বলছি, তাহলে মানুষ বোঝা যাবে। ধরুন ছাগন ভুজবল 1000 কোটি টাকার মহাসাদান স্ক্যাম, প্রবল তাড়া করলো, কোর্টে গেলেন, কোর্ট দিতে দিতে লাস্টে বললো যে না ভাই তোমাকে আর কোনো অ্যাডজমেন্ট দেবো না, তোমাকে যেতে হবে। ছাগন ভুজবল ইডির অফিসে যাওয়ার বদলে বিজেপির অফিসে চলে গেলেন। অজিত পাওয়ার 70,000 কোটি টাকার স্ক্যাম, 70,000 কোটি টাকা, যাকে নিয়ে দেবেন্দ্র ফাডনবিস বলেছিলেন চাকরি পিসিং করাবেন, জেলে পাঠাবেন বলে আমি ধারণা। তার পরবর্তীকালে আমি দেখলাম কি তিনি ইডির অফিসে যাওয়ার বদলে তিনি চলে গেলেন বিজেপির অফিসে, এরকম লম্বা লিস্ট আছে, বাংলায়ও আছে। তো ইডি এবং সিবিআইয়ের অফিসে যাওয়ার বদলে যদি কেউ বিজেপির অফিসে চলে যায়, তারপর থেকে ইডি যেমন বনগাঁয় শঙ্করাড্ডর বাড়ি, অফিস টফিস ইত্যাদি সব চেনেন, সব যান, কিন্তু গুগলের 14 গোষ্ঠীও ইডিকে ছাগন ভুজবল বা অজিত পাওয়ারের বাড়িটা চেনাতে পারছে না, তারপর থেকে কিছুতেই চিনতে পারছে না, যেতেই পারছে না। এবার যখন আপনি বিজেপিতে চলে যাচ্ছেন তখন আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, আপনার চোর নেই, আপনাকে আর চাক্কি পিষতে হবে না, কিন্তু বিজেপিতে যাওয়ার আগে চাক্কি আপনাকে পেছানো হবেই। তখনই একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায় ইডিতে। আমি যদি এটা ধরেও নিই যে তৃণমূলের যারা অ্যারেস্ট হচ্ছে তারা সব চোর, আর যারা অ্যারেস্ট হয়নি বা যারা বিজেপিতে গেছে তারা কেউ চোর নয়, কিন্তু দুদিন আগে তাকে চোর বলা, দুদিন পর সে বিজেপিতে চলে যাওয়ার পর তাকে সাধু বলা,
ইনফ্যাক্ট সাধু মানে এতটাই সাধু যে রাজ্যের অর্থমন্ত্রী করে দেওয়া, সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়ায়। আমি বিজেপির মুখপাত্র এখানে প্রায় বক্তৃতার ঢঙেই বললেন যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে এত টাকা পাওয়া গেছে। এবার সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কিনা আজকে প্রায় 1.5 বছর হতে চললো, কেউ প্রমাণ করতে পারেনি, জানাতেও পারেনি, চার্জশিটে তুলতেও পারেনি যে টাকাটা কোত্থেকে এসছে, কে এই টাকাটা দিয়েছে, টাকাটার উৎসটা কী আমিও জানতে চাই। কারণ কি আমিও তো একজন নাগরিক, আমিও ট্যাক্স দিই, মানি লন্ডারিং হলে আমার টাকাও লন্ডার্ড হয়েছে বলে আমি বিশ্বাস, তাহলে আমাকেও বলা উচিত। উনি বললেন যে একটা কথা সঠিক, যে জ্যোতিপ্রিয় মল্লিককে তো সবে ধরেছে, এত তাড়াতাড়ি প্রমাণ হবে কি করে, যদিও কোর্ট একটা টাইম বেঁধে দিয়েছে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, আমি সেই পয়েন্টে যাচ্ছি না। আমি একটু পিছিয়ে যাই, 10 বছর আগে সারদা এনকোয়ারি স্টার্ট হয়েছিল এবং আপনিও তখন টিভি করতেন, তখনও ডিবেট হতো, আর তখনও ডিবেটে এইভাবেই বিজেপির নেতারা, পক্ষান্তরে সিপিএমের কংগ্রেসের নেতারাও, বিজেপি তখন অতটা হাইলাইটেড ছিল না বাংলায়, কিন্তু কংগ্রেস সিপিএমের নেতা অ্যালং উইথ বিজেপি নেতারা মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চোর টোর বলতেন, ডাকাত বলতেন, ইত্যাদি 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 বলতেন। আজকে আপনি বলুন 10 বছর হয়ে গেছে, একটা মানুষকে আপনি জেলে রাখলেন, ডিটেন করলেন, তার পাবলিকলি তাকে মেলাইন করলেন, তাকে 1 বছর নির্বাচনে আপনি পার্টিসিপেট করতে দিলেন না, তারপরে সে 10 বছর পর আপনি তাকে প্রমাণ করতে পারেননি। এটা দুটো কারণ হতে পারে। এক, মদন মিত্র সত্যিই চুরি করেছিলেন কিন্তু সিবিআই তাকে ধরতে পারেনি, তাহলে সিবিআই ইনক্যাপেবল, আমি ধরে নিচ্ছি সিবিআই ইনক্যাপেবল, সেটা স্বীকার করুক। সিবিআই কামস ফ্রম দি কর্মীবর্গ দপ্তর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখে। আর নয়, সিবিআই খুব ক্যাপেবল, ওয়ান অফ দি মোস্ট ডেকোরেটেড অ্যান্ড প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, ইনভেস্টিগেটিং অথরিটি অফ দি কান্ট্রি। তারা ভীষণ ভালো কাজে জানে, তারা ভীষণ কম্পিটেন্ট। এরা চুরি করেনি, তাহলে এরা চুরি করেনি, এদের শুধুমাত্র পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জন্য। লাস্টলি আমি একটা কথা বলবো, ধরুন পুলিশ জানতে পারছে না, আমি জানতে পারছি না, কিন্তু মিডিয়া জেনে যাচ্ছে যে কার বাড়িতে ইডি হবে। এবার ধরুন আমি ধরে নিচ্ছি মিডিয়া, আমার লোক আছে মিডিয়া, আমার বাড়িতে ইডি রেড হবে, মিডিয়া যদি জানতে পেরে যায় তাহলে তো আমি মাল সরিয়ে দেবো, আমি তো সারপ্রাইজ রেড হবে না। তার মানে মিডিয়া জানছে মানে ইডি থেকেই জানতে পারছে, সরকার তো জানে না যে সরকারের তৃণমূল কংগ্রেসের কোট আনকোট চুরি করছে, সেও জানে না, জানে কে, একমাত্র ইডি থেকে জানতে পারছে মিডিয়া। তাহলে মিডিয়াকে 1-1.5 ঘন্টা আগে সন্দেশখালিতে পৌঁছে রেখে কি প্রমাণ ইডি করতে চাইছিল? দেখবো এই উত্তর কি রয়েছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে যাব আমরা। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, তার আগে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা তৃণমূল কংগ্রেস একগুচ্ছ অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আমি প্রথমেই যাব বিজেপির কাছে তার উত্তর শুনতে। সৌমিক রাহা, প্রথম কথা, ইডি বা সিবিআই এরা সফল কিনা জানার আগে এটা পরিষ্কার আছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত অত্যন্ত অসফল। কারণ আজকে মানুষ দিদির ওপর ভরসা হারিয়েছে বলেই ইডির ওপরে ভরসা করতে বাধ্য হচ্ছে। আজকে আপনি ভাবুন, যার হাতে স্বরাষ্ট্র মন্ত্রক, যিনি বলেন আমার মাথার পেছনে দুটো চোখ আছে, কোথায় কি হচ্ছে সব আমার নজরে চলে আসে, কার কোনো কিচ্ছু তার অজানা নেই, তার মন্ত্রিসভার তার পাশের চেয়ারে যিনি বসেন, সেকেন্ড ইন কমান্ড যিনি, তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার পাহাড়, ছেড়ে দিন মন্ত্রিসভার সদস্য, ছেড়ে দিন আপনার রাজ্যে আপনি কেমন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সততার প্রতিমূর্তি, কথা বলে ক্ষমতায় এসছেন, আপনার দলের ওপরে কিভাবে, যখন প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছে আজকে কামারহাটি উঠছে, অন্যদিকে টালিগঞ্জ, ফুটবল খেলা চলছে, কামারহাটিতে এত, ওদিকে টালিগঞ্জ এত, ওদিকে মানে ফুটবল খেলার মতন, কে কত বেশি গোল দিচ্ছে, কে কত বেশি টাকা গুনছে। ঠিক এইভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে এইভাবে যে এরকম একটা ঘটনা হতে পারে, এটা কিন্তু সত্যি অপদার্থ সরকার, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, এটা পরিষ্কার আছে। আপনি বললেন, আমি তার সঙ্গে বলবো যে আগের যে প্রশ্নগুলো কোহিনুরের পক্ষ থেকে রাখা হয়েছিল তার উত্তরটাও যদি দেন। দেখুন, পরিষ্কার বিষয় রয়েছে যে এদের কেন মানে এক্সেম্পটেড হয়ে গেল কেন, এই ধরুন এই ছাগন ভুজবাল থেকে অজিত পাওয়ার, এদের যে নামগুলো করা হয়েছিল, এরা কেন এক্সেম্পটেড হয়ে গেল? দেখুন, তদন্তের মধ্যে আজকে আপনি তো, তাহলে আমিও সেই হিসাবে আমিও বলতে পারি, আমরা বলছিও যে আজকে যে কোনো তদন্ত আরো দ্রুত গতিতে হওয়া উচিত।
তদন্তের মতন হচ্ছে, এবং আমাদের দেশে আমরা তো এরকম মানে আপনারা যার বিরুদ্ধে অভিযোগ আনলেন তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ করলেন তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন, গৌতম বাবু আসছেন না তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। দেখুন আজকে যেরকম আমি একজনের কথা বলি, যার কথা ওরা অনেক সময় বলে থাকে যে শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিয়েছেন। যখন শুভেন্দু অধিকারী দল ছাড়ার কথা বলেছিল তখন সৌগত রায়কে দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টাই শুধু নয়, সৌগত রায়ের কোট আন কোট কথা শুভেন্দুর সাথে আমরা কথা বলেছি। বেশ, আপনি বলেছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। আমি একবার যাব, এই মুহূর্তে মার্কুইস স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, সরাসরি সেখানে চলে যাব। আজকে সকাল থেকে 5টি জায়গায় চলছে ইডির রেড, সর্বশেষ আপডেট জানবো রিয়ার কাছ থেকে। রিয়া, রয়েছিলাম এর আগে যে তোমাকে চিত্র দেখিয়েছিলাম, যেখানে মার্কুইস স্ট্রিট 13 নম্বর মার্কুইস স্ট্রিটের অ্যাপার্টমেন্টে, যেখানে কিনা এই শঙ্কর আড্ডো তার ভাইয়ের নামে কেনা সেই ফ্ল্যাট, এবং শঙ্কর আড্ডো তিনি 5 থেকে 6 বছর আগে এই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তারপর থেকে তালা বন্ধই থাকতো এই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের সামনের চিত্র আমি তোমাকে দেখিয়েছিলাম, সেখানে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে তার থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে, যেখানে কিনা ফরেক্সের যে অফিস রয়েছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে একটু ভিতরে গেলেই একদম বাঁ হাতে পড়বে সেই অফিস, সেখানেও কিন্তু একই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে ফরেক্সের অফিস, যেখানে কিনা আমার ক্যামেরা পার্সন তোমাকে যে চিত্র দেখাচ্ছে, একটু যদি সম্ভব হয় আমি তোমাকে একটু ভিতরে চিত্রটাও দেখানোর চেষ্টা করব, যে এই যে ফরেক্সের অফিস যেখানে লাগাতার 8 ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চলছে, এই জায়গায় দাঁড়িয়ে এই তল্লাশি অভিযান যে চলছে সেখানে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস উদ্ধার হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস এবং বেশ কিছু বৈদ্যুতিক মুদ্রাও উদ্ধার হয়েছে বলে আমরা সূত্র মারফত এই খবর পাচ্ছি। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো অঙ্কুর, যে এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং বেশ কিছু বৈদ্যুতিক মুদ্রা উদ্ধার হয়েছে এই মার্কুইস স্ট্রিটের ফরেক্সের অফিস থেকে বলে এমনটাই সূত্র মারফত জানতে পাচ্ছি। প্রচুর ফোর্স দেওয়া রয়েছে, কারণ আমরা জানি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু প্রচুর ফোর্স নিয়ে ইডি রেডে বেরোয়, এবং তাদেরও কিন্তু এক্সট্রা যে প্রোটেকশন সেই প্রোটেকশন নেওয়া থাকে, যেমন তাদের হেলমেট, ঢাল, হাতে লাঠি এবং প্রোটেকশন জ্যাকেট অর্থাৎ বিপি। তো সেই সমস্ত জিনিস তারা নিয়ে এসেছেন, এবং ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি তোমাকে আরো একবার জানাবো যে এইখানে অর্থাৎ মার্কুইস স্ট্রিট আজকে আমরা জানি যে সকাল থেকে 5টা জায়গায় রেড হচ্ছে, যেটা আমরা আগে বলেছিলাম যে 4টে জায়গায়, কিন্তু যেহেতু এই ফরেক্সের অফিসও রয়েছে মার্কুইস স্ট্রিটে, একসঙ্গে 2টো জায়গায় রেড হচ্ছে। সব মিলিয়ে কিন্তু মূলত 5টি জায়গাতে, একটি সেক্টর 5, 2টো মার্কুইস জায়গা এবং একটি কলিন স্ট্রিট, এবং অপরটি হচ্ছে চৌরঙ্গি লেন। এই 5টি জায়গায় যে তল্লাশি অভিযান চলছে তার মধ্যে কিন্তু অন্যতম। একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমরা এই আলোচনায় আবারও ফিরে আসবো। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আসবো কোহিনুর মজুমদারের কাছে। না আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সফল এটা নিয়ে তো আলোচনা যে কোনো দিন হতে পারে, উই আর রেডি টু ফেস ইট। কিন্তু আলোচনাটা তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য বা ব্যর্থতা পুলিশ মন্ত্রী হিসাবে নয়, যেদিন হবে নিশ্চয়ই হবে। সব আলোচনাটা হচ্ছে যে সিবিআই ইডি এনকোয়ারিটা করছে তারা কতটা সফল। এই যে বললেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, একদম উদ্ধার হয়েছে, কিন্তু টাকাটা ওখানে সে কেউ প্ল্যান করে দিয়ে গেছে না নিজে উনি উপার্জন করেছে, পার্থ চট্টোপাধ্যায়, আমি ধরুন এটাও হতে পারে, তো এটাও তো প্রবাবিলিটি যে পার্থ চট্টোপাধ্যায় অতগুলো টাকা চুরি করে কোথাও জায়গা পায়নি, কোনো কর্মী সমর্থকের জায়গা পায়নি, একমাত্র বান্ধবীর জায়গা পাচ্ছে সেখানে রেখেছে, হতেই পারে। কিন্তু সেটা আমরা জানবে কে? আমি তো জানতে পারবো না, আপনিও জানতে পারবেন, বা শ্রমিকও জানা সম্ভব নয়, কারণ শ্রমিক ইজ নট দি পার্ট অফ ইনভেস্টিগেশন। ও ডকুমেন্ট দেখেনি, পেপার ট্রেল দেখেনি, সেটা সিবিআই বা ইডি দেখেছে, তারা বলতে পারবে, তারা কিন্তু আজ অব্দি বলতে পারেনি। এবার ও বললো যে শুভেন্দু অধিকারীকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, কি মুশকিল? ইয়াস, শুভেন্দু অধিকারী আমাদের দলের লোক ছিল, কিন্তু আমার প্রশ্নটা তো এইখানে যে আমরা যাকে সার্টিফিকেট দিয়েছি তাতে কি বিজেপি হ্যাপি যে শুভেন্দু অধিকারীকে আমি সার্টিফাই করেছি বলে বিজেপি বলছে ইয়েস শুভেন্দু অধিকারী হ্যাজ বিন সার্টিফাইড বাই তৃণমূল, দেয়ারফর হি ইজ অনেস্ট। এই পয়েন্টটি কেউ এগ্রি করছে? যদি এই পয়েন্টেও এগ্রি করে তাহলে আমি তো বলতেই পারি যে শুভেন্দু, মানে আমি যদি বলি অনেস্ট, ও তো বললে যে তৃণমূল বলেছে অনেস্ট বলে অনেস্ট, তাহলে আমি অনেস্ট, তাহলে তো আমি লম্বা লিস্ট দিচ্ছি যে এরা অনেস্ট, তাহলে এদের বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে কেন?
শুভেন্দু অধিকারীকে তো আমি অনেস্ট বলেছিলাম, আমার সার্টিফিকেট ওরা নিয়েছে, ওরা অনেস্টি দেখেছে, তো স্বাভাবিকভাবে সেম কোর্স বালুদাও তো অনেস্ট। দেখুন, শুভেন্দু অধিকারীর নিজস্ব পুরো সম্পূর্ণ এর ব্যাখ্যা দিয়েছেন যে তৃণমূল দলে থাকতে উনি কেন তৃণমূল ছাড়লেন, কারণ তৃণমূল দলটাকে উনি মনে করেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওখানে সার্টিফিকেটের প্রশ্ন একটা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ইডির যে ভূমিকা, আপনার কি এটা মনে হয় শুভেন্দু খুব সফল কোন রকম প্রমাণ এখনো পর্যন্ত দাখিল করতে পারেনি? আমি তো প্রথমে আপনাকে ওই উত্তরটাই দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে, আমি প্রথমে এই কথাটাই তো বললাম, প্রশাসনকে ব্যবহার করে যা দুর্নীতি হয়েছে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম তার মানে এই কথাটা যে বলবে সে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, আমি দেখুন আমার এত সাহস নেই ভারতের নাগরিক হিসেবে আমি কোর্টের বিরুদ্ধে কথা বলতে পারি না, আমি ভারতবর্ষের সংবিধান বা কোর্টের উপরে আমি নই, আমি আপনি যে কথা বলছেন আমাদের দল কোর্টের উপরে নয়, আমরা আসলে আলোচনা এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এক একটা জায়গায় ইডি কখনো অজিত পাওয়ারকে তারা দেখতে পাচ্ছে না, ছাগন ভুজবলকে দেখতে পাচ্ছে না, কিন্তু এ রাজ্যে দেখতে পাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে দেখতে পাচ্ছে। দেখা যাক বাকিরা এই বিষয়ে কি অভিমত রয়েছে, তাদের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বহুদিন পর ছাড়া ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির বক্তব্য শুনিয়েছি দর্শকদের, আসবো কংগ্রেস এবং সিপিআই এর কাছে। প্রথমে কংগ্রেস, শক্তি মৈত্র। কি প্রশ্নটা ধরো? প্রশ্নটা তো আপনি এতক্ষণ ধরেই আলোচনাটা শুনছেন, এই যে ইডির সম্পর্কে যেটা বলা হচ্ছে যে ইডি একেবারে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, আমি একদম না, গতবার তুমি বলেছিলে আমি প্রশ্নটা এড়িয়ে গেছি। আমি কখনো প্রশ্ন এড়াই না এবং প্রশ্নের বাইরেও আমি কোনো বক্তব্য রাখি না। আমি আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা কারাপ্টেড, এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু এটাও ঘটনা যে আজকে ইডি এবং সিবিআই ভারতবর্ষের সবচেয়ে বড় দুটো তদন্তকারী সংস্থা 2011 সাল 2012 সাল থেকে আজকে 2024 সাল, আজকে যারা কথা বলছে, আজকে ম্যাথুসা মেলস, আজকে শুভেন্দু অধিকারী, আজকে সৌগত রায়। সত্যিতে এক মিনিট আপনাকে থামাচ্ছি, আপনি একদম বক্তব্যের প্রথমেই বললেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতারা করাপ্টেড, এই দুর্নীতিগ্রস্ত নেতারা যে করাপ্টেড সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে? তাহলে কংগ্রেস সেটা কেন ইডির হাতে? ডেফিনেটলি আমি এই কথাটাও সত্য যে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা টিল টুডে ইজ গাইডেড বাই দ্য রুলিং পলিটিক্যাল পার্টি। আজকে নইলে আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকলে কেন না তথ্য প্রমাণ বলতে আজকে ধরে তাকে যদি জেল কাস্টডি করে দেওয়া হয়, তাকে যদি ইডি বা সিবিআই এর হাতে ইন্টারোগেট করতে না দেওয়া হয়, যদি 2-4 জনকে আজকে যেটা শঙ্করাড্ডের কথা বলছেন, শঙ্করাড্ডের মেয়ে আমাদের দলের কাউন্সিলর, শঙ্করাড্ড আগে চেয়ারম্যান ছিল, শঙ্করাড্ড 2002 সালে হলো তাতে কিছু এসে যায় না। আমি বলছি আপনারা যদি করাপ্টেড জানেন সেই তথ্য প্রমাণ কেন ইডি বা সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন না? না ইডি বা সিবিআই এর হাতে তুলে দেওয়ার দায়িত্বটা কি জাতীয় কংগ্রেসের? না আপনারা তো জানেন, তাহলে অন্তত জাতীয় কংগ্রেস এই যে এত মানুষের ট্যাক্সের টাকা যাচ্ছে, তাহলে সেই দায়িত্বটা আপনি নেবেন না কেন? একটা রাজনৈতিক দল তো আপনি তো দেশের ভালো চান। আমরা তো বারবার করে বলছি যে সে আমার দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, যারা এই কারাপশনের সঙ্গে যুক্ত, সেটা আপনার দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে আপনি কি সেটা কি এখনো অবধি মানে আপনি জানেন? মানে এই যে ধরুন চিদম্বরম থেকে শুরু করে বিভিন্ন না জানা কোনো কারণ নেই, তাহলে তারা তো এখনো প্রমাণিত হননি, তারা প্রমাণিত হননি, তাহলে কিভাবে বলছেন সাবজুডিস? তাহলে সাবজুডিস তো তৃণমূলের নেতারাও, তাহলে সেটা কিভাবে নির্দিষ্ট হলো? কিভাবে সিদ্ধান্ত নিলেন? একটা কথা একটু আগে বিজেপির মুখপাত্র বলছিলেন না যে কারাপশনে মুখ্যমন্ত্রী ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে। আমি আপনাকে আবার বলছি যে আজকে শাহজাহান এমন কোন ব্যক্তিত্ব নয় যাকে গ্রেফতার করা যায় না 10 দিন পর। এটা প্রশ্ন করেনি, আমি আপনার কাছ থেকে উত্তর এবারেও পেলাম না। জানিয়ে রাখি এত সময় দেওয়া যাবে না। দিস ইজ নট আ স্ট্রিট। আচ্ছা আমার টাইম আমি বলছি আমার টাইম। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য, মার্কুই স্ট্রিটের যে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত যে অফিসে ইডির পক্ষ থেকে একটা তদন্ত চলছিল, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে ফরেন মানি সংক্রান্ত। যে অভিযোগটা ছিল ইডির যে রেশন দুর্নীতির টাকা
প্রায় 20,000 কোটি টাকার মধ্যে অন্তত 10,000 কোটি টাকা রেশন দুর্নীতির টাকা, সেই টাকা বাংলাদেশ বা সরাসরি বাংলাদেশ হয়ে দুবাই বা সরাসরি দুবাইতে এই বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত যে 90-এরও বেশি সংস্থা রয়েছে শঙ্করাঢ্য, সেই তথ্যগুলো গিয়েছে, সেই সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে এবং সেইটা মার্কুই স্ট্রিটের যে বাড়ি রয়েছে, দুটি জায়গায় সেখানে অভিযানটা চলছিল, সেটা জানতে পারা যাচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সর্বশেষ যে আপডেট দর্শকদের জানাতে চাইবে, কি কি তথ্য সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? সুনির্দিষ্ট সেই তথ্যের বিষয়ে কিছু মানে আপডেট আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মার্কুই স্ট্রিটের যে ফরেক্সের অফিসার, কিছুক্ষণ আগেই আমি সেই অফিসের সামনে থেকে লাইভ দিচ্ছিলাম, সেই অফিসে ফরেক্সের সেই অফিসেরই মার্কুই স্ট্রিটের সেই অফিস থেকেই উদ্ধার বিপুল পরিমাণের ডকুমেন্টস এবং ফরেন মানি উদ্ধার বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তার অ্যাকাউন্ট কতটা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে বেশ কিছু ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার হয়েছে এই ফরেক্সের অফিস থেকে, যেটা কিনা মার্কুই স্ট্রিটে, যেখানে 8 ঘন্টারও বেশি ধরে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির তরফ থেকে। সেখানেই কিন্তু ফরেন মানি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আসবো সিপিআই এর মুখপাত্র গৌতম রায়ের কাছে। কি বক্তব্য ইডির? পক্ষপাত দুষ্ট ইডি এটা বলছে তৃণমূল কংগ্রেস, সিপিআই এর কি বক্তব্য? না, আপনি যেটা প্রথমে বলছিলাম, যেখান থেকে সরে গেল, যে আপনি জিজ্ঞেস করছিলেন না, তখন আপনি সময় দিলেন না, সময়টা খুব কম পেয়েছিলাম। আমি আপনাকে সঠিক সময় দিয়েছিলাম। কাকতালীয় না পরিকল্পিত? আমি বলছি এটা পরিকল্পিত, এটা কাকতালীয় বিষয় হতে পারে না। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন উদ্দেশ্য প্রণোদিত কিনা, এই রেটগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা। উদ্দেশ্য প্রণোদিত বটেই, নাহলে ইলেকশন আসার আগে এগুলো ব্যাপকভাবে হয়, আর ইলেকশন মিটে গেলে এগুলো ঢিমে তালে হয়। তার মানে কি? তার মানে এই তদন্তগুলোকে কন্ট্রোল করছে কেন্দ্রে যে দল সরকার চালাচ্ছে, এটা প্রমাণিত। তার মানে এটাকে এন্ডোর্স করছি না বা এটা বলছি না যে পশ্চিমবঙ্গে দুর্নীতি নেই, অন্যায় নেই। যে সরকার পশ্চিমবঙ্গে শাসন করছে, তাদের মন্ত্রীরা, তাদের নেতারা অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা পিপলস পারসেপশন শুধু নয়। আমার ভাবলে খুব লজ্জা লাগে যে মন্ত্রীদের বিরুদ্ধে ইডি রেড হচ্ছে, এ পশ্চিমবঙ্গে আমি তো মনে করতে পারি না, সত্যি মনে করতে পারি না। এবং আমরা খুব ওপেনলি বলছি যে এরকম যদি কোনো তদন্ত করতে হয়, বলেননি এটা কিন্তু বামেদের যে অবস্থানটা, বামেদের অবস্থানটা আজকেও উনি বললেন যে তদন্তে স্থির হবে। আপনি কিন্তু প্রথমেই বলেছেন আপনারা বিশ্বাস করেন যে ওরা করাপ্টেড, কিন্তু তার প্রেক্ষিতে কিছু বলেননি। আসবো কোহিনুর মজুমদার। না, আমি এখনো আমার মানে অত্যন্ত বাজে নিরেট মাথা বলে বুঝতে পারছি না। আপনি হয়তো বুঝলেন, তো আমাকে একটু বুঝিয়ে দেবেন। কংগ্রেসের প্রথম দাবি, এরা শব্দগুলো বেছে নিচ্ছি। 1, তৃণমূল কংগ্রেস করাপ্টেড। 2, ইডি ঠিকঠাক করে তদন্ত করছে না। 3, তৃণমূল কংগ্রেস করাপ্টেড বলেই মন্ত্রীরা জেলে গেছে, মন্ত্রীরা অ্যারেস্ট গেছে। এটা একদম ঠিক নয়। মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছে মানে মন্ত্রীরা চোর। তাহলে তৃণমূল কংগ্রেস যদি চুরি করে থাকে, ইডি তার মানে খুব ভালো কাজ করেছে, মন্ত্রীদের অ্যারেস্ট করেছে তোর ভাই। আবার ইডি যদি পক্ষপাত দুষ্ট হয়, তাহলে তৃণমূলের মন্ত্রীদের ঠিক যেমন সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোডিয়া, এদের অ্যারেস্ট করেছে, ভুল করেছে কংগ্রেস। তারপর এটা পরের স্টেজ হচ্ছে শাহজাহানকে কেন পুলিশ ধরতে পারছে না। এইবার ধরুন মুরগি ডিম পারেনি, আমার বাড়ির মুরগি ডিম পারতে পারছে না কেন, আর চাঁদে চন্দ্রযান পৌঁছতে পারছে না কেন, এই সম্পর্ক তো আমি লিঙ্ক করতে পারছি না। শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না কেন, আর ইডি পক্ষপাত দুষ্ট নয় কেন, এই দুটোর এক্সপ্লেনেশন বোধহয় কংগ্রেস পারেনি বলে আজকে 2% আমাদের আজকের একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তে একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে এফআইআরগুলি হয়েছিল তা নিয়েই আজ শুনানি হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আজকে এই মামলা সম্পর্কে বিচারপতির কি পর্যবেক্ষণ শুনে নেব এই প্রতিবেদনের মধ্যে দিয়ে, তারপরে আসবো আলোচনায়। ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার পর 10 দিন পার, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি। পুলিশের ভূমিকা আগেই প্রশ্ন উঠেছে। এবার পুলিশের পদক্ষেপ দেখে কার্যত বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি না নিয়ে যাওয়ায় ভৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। এই পরিস্থিতিতে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন,
কেন কেস ডায়েরি আনা হয়নি? পুলিশ এতদিন কি করেছে কেস ডায়েরি দেখেই বোঝা সম্ভব। মঙ্গলবার কেস ডায়েরি আনতে হবে পুলিশকে। সৎভাবে বিচার দেওয়ার ইচ্ছে থাকলে অভিযুক্তদের গ্রেফতার করুন। শাহজাহানের আইনজীবী জানান, সন্দেশখালীর মামলায় আমার মক্কেল শেখ শাহজাহান যুক্ত হতে চান। বিচারপতি বলেন, আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করছেন না? এজি জানান, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি বলেন, 3000 অভিযুক্ত, 4 জন গ্রেফতার। এজি জানান, 3000 নয়, ইডির অভিযোগ অনুযায়ী 800 থেকে 1000 লোক। বিচারপতির প্রশ্ন, 307 ধারা কেন যোগ হয়নি? এখনো কেন নেজার থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে? এজি প্রত্যুত্তরে জানান, আহত ইডি অফিসাররা বলেছেন তাদের ধাক্কা দেওয়া হয়েছিল, তাই 307 দেওয়া হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, এতদিনেও কেন মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি? ইডির অভিযোগ, ঘটনার সময় শাহজাহান বাড়িতে ছিল। ঘটনার পর পুলিশ কি সেই বাড়িতে ঢুকেছিল? ইডির আইনজীবী এসবি রাজু বলেন, তল্লাশিতে গিয়ে ইডি অফিসারদের ওপর হামলা, উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধেই এফআইআর। গোটা ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন জানান। আইনের অনেক টেকনিক্যাল লড়াইয়ের বিষয় আছে। এখন আমরা তো সব একতরফা শুনে যাচ্ছি, এজেন্সি সূত্র বলে আর বিজেপির কুৎসা থেকে একতরফা চলছে, একতরফা। তো ফলে কোনো অভিযুক্ত, তারও আইনি অধিকার আছে, ফলে সেই বিষয়গুলো কোর্টে চলছে। করাটা এটাই তো একটা অসৎ উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্যটা নিয়েই তো বারংবার হাইকোর্ট প্রশ্ন তুলেছে। যে কোনো এর জন্য বিচারপতি বা উকিল আদালতের দরকার পড়ে না, যে কোনো ম্যান অফ রিজনেবল প্রুডেন্স বা রিজনেবল লজিক যার মধ্যে আছে সেই বিষয়গুলো তুলে ধরতে পারে, তারই এই জিনিসগুলো মনে হতে পারে যেগুলো আফটার থট একটা কাউন্টার ব্লাস্ট হওয়া একটা মোটিভ নিয়ে করা। এগুলো সব পক্ষের কথা শুনে অবিলম্বে পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কলকাতা টিভি। আজ এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আগেও তৃণমূল কংগ্রেসের যে অবস্থানে ছিল, আজকেও সে কথা কুণাল ঘোষের মুখে আমরা একবার শুনেছি যে সন্দেশখালীর ঘটনায় ইডির ওপর কেনই এই জনতার রোষ হলো, তার পেছনে প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুণাল ঘোষ। কংগ্রেস এবং সিপিআই এর কাছে প্রথমে সিপিআই। এই প্ররোচনা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের, তাকে সিপিআই কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করে? না, প্ররোচনা দেওয়ার তো কোনো বিষয়ই নেই এখানে, কোনো প্ররোচনা দেওয়ার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। তার কারণ হচ্ছে যে এটা পরিষ্কার যে আমাদের রাজ্যে, আমি বলছি আবারও, এটা খুব লজ্জাজনক ঘটনা, খুব ভাবতে খারাপ লাগে যে ইডি অফিসাররা তারা তদন্ত করতে এসছে, তারা আক্রান্ত, রক্তাক্ত হয়েছে। সমাজ মাধ্যমের কর্মীরা, বিভিন্ন সাংবাদিকরা, তারা বিভিন্নভাবে অ্যাসাল্টেড হয়েছে, আহত হয়েছে। এর পরেও অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেজার নেওয়া উচিত এবং আমাদের রাজ্য সরকারের যে সাহায্য করা উচিত, সেটা কি করেছে না করেছে বুঝতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, কোর্টকে বলতে হচ্ছে, আজকে কোর্টকে মনিটরিং কোর্টকে বলতে হচ্ছে যে এই যে কাজে প্ররোচনা দেওয়া হয়েছে, কাজ হয়েছে, আমি বেশি সময় নেই, বলুন। কোন প্ররোচনার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই। একটা ইডি অফিসার গেছে রামস্বামী বাড়িতে, না সে যদি বললো যে বাড়ির অভ্যন্তরে ছিল, দরজাটা খুলে দিত, দরজাটা খুলে দিলে তার বাড়ির মধ্যে ঢুকতো, ঢুকে দেখতো। আমি যদি প্রকৃত অপরাধী না হই, আমার মধ্যে যদি কোনো ঘটনা না থাকে, তাহলে ইডি অফিসার সে তো প্ররোচনা দেওয়ার বিষয় নেই। কেন তৃণমূল প্ররোচনা, কেন তৃণমূল? কোহিনুর মজুমদার, দেখুন, আমি তো এখানে হাত দেখতে জানি না, আপনিও জানেন না। ওখানে কি হয়েছিল কি না হয়েছিল সেটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হয়ে সে প্রসেসে নিয়ে যেতে হবে, সে প্রসেসটাই আটকে দেওয়া হচ্ছে। আপনি কেউ একজন শ্লীলতাহানির অভিযোগ করেছে, আপনি জানেন যে 354 ধারার কোনো ম্যাটেরিয়াল থাকলে অভিযোগে পুলিশ তাকে এফআইআর করে তাকে 164 পাঠাতে হয়, সেটাই পুলিশ করেছে। ইডির কেসের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে। ইডিকে বলেছে, ইডি ওখানে বলেনি যে ইডি ধাক্কা দেওয়ার কথা বলেছে, তাই 324, 325 দেওয়া হয়েছে, 307 দেওয়া হয়নি। দিস আর সিম্পল থিংস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা একটা কথা বলে দিচ্ছেন যে শাহজাহান ভেতরে ছিল, কে বলেছে ভেতরে ছিল? কে বলেছে ভেতরে ছিল? ইডির বক্তব্য। এক মিনিট, শাহজাহানের আইনজীবী এই কথা বলেনি। আমি আসছি শাহজাহানের আইনজীবীর প্রশ্নে। ইডির বক্তব্য যে তাদের ফোনের লোকেশন ট্র্যাক করে তারা বলছে। ইডি তো একেবারে পঞ্চপ্রদীপে দুপে, আসলে কংগ্রেস এখানে ভুলে যায় মাঝে মাঝে রাজ্যে ঢুকলে যে ইডি আর বাবা তারকনাথ এক নয়, তো ইডি আর বাবা তারকনাথ আলাদা। তাই ইডি সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা তো বলা যাচ্ছে না, এটা সাবজেক্ট করতে হবে।
পাবলিক আউটরিচ, আমি বলছি ইট ইজ আ পাবলিক আউটরিচ। 3000 লোক প্ররোচনা কেন বলছেন তাহলে? প্ররোচনা বলছি থাকতে পারে প্ররোচনা, এই কথাটা না স্বাভাবিক। আপনি ইডি ওখানে ঢুকেছে এবং শাহজাহান ইজ ভেরি পপুলার লিডার দিয়ে, পপুলার না হলে তো 3000 লোক, আপনি কংগ্রেসের একটা মিটিং করতে বলুন না 3000 লোক নিয়ে 1 মিনিটের মধ্যে, পারবে না তো। 3000 লোক ওখানে জমা হয়ে গেল কি করে? কেউ তো জানতো না ওখানে ইডি আছে। এত পপুলার লিডার, তাহলে দল কেন তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করছে না? দল এখনো পর্যন্ত তৃণমূল তো স্টেটমেন্ট দিতে পারে। এখনো পর্যন্ত তিনি আজকে কোর্টের কাছে বলেছেন এই মামলায় তাকে যুক্ত করা হবে, কিন্তু তিনি সামনে আসেননি বা ওকালতনামা দেননি। আমি একটা কথা বলছি, তিনি অ্যান্টিসিপেটরি বেল অ্যাপিল করা বা আইনজীবীর মাধ্যমে যে কোনো অভিযুক্ত কোর্টে প্রেজেন্ট হওয়া বা আমি অ্যারেস্ট অ্যান্টিসিপেট করছি তার আগে অ্যান্টিসিপেটরি বেল নেওয়া, এটা তো ভারতের সংবিধানে। আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের উত্তর নিয়েছি। আমি এক্সপ্লিটলি একটা কথা বলে দিচ্ছি, শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মিনিমাম প্রমাণ মানুষের কাছে প্রেজেন্ট হয়নি। মানে ইডিও বলছে যে আমার কাছে প্রমাণ, এই যে দিজ আর দি প্রমাণ, সেটা হয়নি। শেখ শাহজাহান ওখানে ব্যাপক মেজরিটিতে ভোট করিয়ে, উইদাউট নমিনেশন না, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। সেখানে শাহজাহানকে দলের বিরুদ্ধে, দল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নেবে? আমি সেটা আপনারা স্থির করবেন। আমি আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সৌমিক রাহার কাছে। এই যে আজকেও আপনি দেখলেন কোর্ট যে সমস্ত প্রশ্ন তুলেছে, কি মনে করছেন সন্দেশখালীতে এখনো পর্যন্ত 10 দিন পার, শেখ শাহজাহান এখনো অধরা? আমি প্রথমেই একটা কথা বলবো, এখানে প্ররোচনা দেওয়ার বিষয়টা নয়, এখানে প্রভাবিত করা হয়েছে। অতি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আন কোট কথা, মায়েরা হাতা নিয়ে বেরিয়ে আসুন, বটি নিয়ে বেরিয়ে আসুন, খুন্তি নিয়ে হাতা নিয়ে বেরিয়ে আসুন, এর বিরুদ্ধে আপনারা মায়েদেরকে লড়তে হবে। মুখ্যমন্ত্রী যার উদ্দেশ্য রাজ্যের ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা, সাধারণভাবে সরাসরি বলে দিচ্ছে। আর কোহিনূর যেটা বললো যে শেখ শাহজাহান, আচ্ছা কোহিনূর, আমি একটা প্রশ্ন জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বেশি জনপ্রিয় লিডার বা অনেক বেশি জনপ্রিয়তা তার বেশি, না উদয়ন গুহর জনপ্রিয়তা অনেক বেশি? যদি ভোটের অঙ্কেই জনপ্রিয়তা স্থির হতো তাহলে উদয়ন গুহ কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 গুণ বড় নেতা। তো সুতরাং এইভাবে আমার মনে হয় না জনপ্রিয়তা ঠিক করা ঠিক হবে না। আমার পরিষ্কার, না তুমি যখন বলেছো তুমি বলেছো, আমার পরিষ্কার বক্তব্য, মুখ্যমন্ত্রী যদি তুমি বলবে, আমি আমাকে মিস ইন্টারপ্রেট করছে, আমি বলিনি যে এই নেতার সঙ্গে এই নেতার তুলনা বেশি, আমি বলছি স্পেসিফিক এরিয়াতে উনি নির্বাচিত হয়েছে, তার মানে ধরে নেওয়া যায় যে উনি পপুলার। না, আমার বক্তব্য এখানে শেখ শাহজাহান কি বলছে সেটার থেকে অনেক বেশি বড় কথা, মুখ্যমন্ত্রী যার হাতে রাজ্যের ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য পুলিশের ভূমিকা কেমন? পুলিশ হচ্ছে পুলিশের মূল কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হলে কেটারিং সার্ভিস করা আর মুখ্যমন্ত্রীকে পাহারা দেওয়া, উনি যা বলবেন কথায় ওঠা আর বসা। কারণ মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরেই সবথেকে বড় বাংলার আবেগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, মনে রাখবেন বাংলার আবেগের অন্যতম বাংলার মেয়ের নাম দময়ন্তী সেন। শুধুমাত্র পার্ক স্ট্রিট কাণ্ডে প্রতিবাদ করার কারণে তাকে যেভাবে বদলি করা হয়েছিল, সেদিনকে পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। নগেন্দ্র ত্রিপাঠীকে যেভাবে হয়েছিল, পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। বিশ্লেষণ শুনবো, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, উত্তর শুনবো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। কোহিনূর মজুমদার। না, আমি আবার বলছি যে ঘটনাটা শাহজাহান, তৃণমূল কংগ্রেস, ইডি, সিবিআই, একটা টোটালটা একটা ইনভেস্টিগেটিং প্রসেস আছে। সেই ইনভেস্টিগেটিং প্রসেসে আপনি এগোন, আপনার মনে হয়, আপনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ইতিহাস দেখলে তো আপনি সব বুঝতে পারেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনার মনে পড়ে রাজীব বাবুর কথা, সিপি কলকাতা পুলিশ, আজকে যিনি ডিজি। একদিন সিপিএমের যেদিন ব্রিগেড হয়েছিল, আমার মনে পড়ছে, ডেটটা মনে নেই, সেদিন রাত্রিবেলা গিয়ে ধরো এক্ষুনি অ্যারেস্ট করবে, এই অ্যারেস্টটা করে নিয়ে এসলো, একদম পাবলিক স্টান্ট বাজি এই সব হলো। পরে একদিন শিলংয়ে ডাকলো, তারপর আজ অবধি রাজীব বাবুর কাছে একটা হোয়াটসঅ্যাপ, একটা মেসেজ, একটা ইমেল পর্যন্ত সিবিআই ইডি করেনি। স্টান্টবাজি করে কোনো লাভ নেই।
আমি আবার বলছি, স্টান্টবাজি করে আপনি একদিন ভোট পাবেন, দুদিন ভোট পাবেন, কিন্তু যে উদ্দেশ্যটার আপনি কথা বলছেন, আমি তো বলছি যে হ্যাঁ আপনি যে সিপিএম কংগ্রেস বড় বড় কথা বলছেন, আমি একত্রে বসিয়ে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের কথা উঠেছিল, এখন আমি সবাই তো ওপেন। আমি শুধু একবার শুধু সিপিএম এর কথা বলছি। দেখুন, সিপিএম কে এখন বলা মানে সময় নষ্ট করা, তাও সিপিএম এর এত নেতারা, বামফ্রন্ট সরকারের কথা বলছি, বামফ্রন্ট সরকারের আমলে আপনাদের জোট সঙ্গীর নেতা ছিল তপন ঘোষ শুকুর আলী। সিবিআই ছোট আঙ্গারিয়া মামলায় তাকে অ্যাবসকন্ডিং ঘোষণা করেছিল, অ্যাবসকন্ডিং। সে পুলিশের পারমিশন নিয়ে সিপিআইএম এর জেলা সম্মেলনের মঞ্চে বসেছিল, তাকে ধরা পড়েছিল কিভাবে আপনার মনে আছে? কাঁথি এই খেজুরি থেকে লাশ পাচার করতে গিয়ে অ্যাম্বুলেন্সে পাবলিক ধরেছিল, হাতে নাতে করে তারপর সিবিআই হাতে তুলে দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই এই বামফ্রন্টের সময় বিরুদ্ধে ইডি হয়েছিল, রেড হয়েছিল। তার মানে আপনি কনসিডার করছেন না কোন মন্ত্রী? আমি আপনাকে বলছো কোন মন্ত্রী? আমি নাম বলবো, আমি নাম বলছি তো, আমি নাম বলছি, শুনুন না। আপনার সরলা মহেশ্বরীর কথা মনে আছে? সরলা মহেশ্বরী মন্ত্রী ছিল না, এমপি ছিল। আপনার এমপি ছিল, কারি কারি টাকা পাওয়া গেছিল ওর বাড়ি থেকে, মনে আছে তো? মনে কারি কারি টাকা তো সব মন্ত্রী আর নেতাদের বাড়ি থেকে পাওয়া যায়, প্রায় সব মন্ত্রী। আপনি জানেন সরলা মহেশ্বরী কেসটা আপনি তাহলে ভুলে গেছেন? কি হয়েছিল? রিকভার হয়েছিল টাকা, ব্ল্যাক মানি রিকভার হয়েছিল সরলা মহেশ্বরী বাড়ি থেকে। দুই, আমি আবার আপনাকে বলছি যে ইডি সিবিআই যেটা করছে সেটা সারা দেশের পরিপ্রেক্ষিতে, সেটা ওদের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের গোল্ড স্মাগলিং কেস হোক, তার চিফ সেক্রেটারিকে অ্যারেস্ট করা হোক, কি আমাদের থমাস আইজাককে ডেকে পাঠানো হোক, কি সত্যেন্দ্র জৈন হোক, কি মানস সিসোডিয়া হোক, আমাদের কোনো সিলেক্টিভ কালেকশন নেই। আমরা পরিষ্কার কম্পোজিট ওয়েতে বলছি ইডি সিবিআই বিজেপির এজেন্ডা হিসেবে কাজ করছে। কিন্তু কংগ্রেস সিপিএম যেটা সিলেক্টিভ অ্যাটিটিউড হয়ে যাচ্ছে, যে ইডি সিবিআই বড় করে এখানে এখানে দুর্নীতি হয়েছে, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এটা তুমি বললে হবে না। মমতা ব্যানার্জি চোর কে বলেছিল প্রথমবার? আমাদের বিধানসভায় একমাত্র বাই ইলেকশনে জেতা এমএলএ শ্রমিক ভট্টাচার্য, কিন্তু সেই সময় থেকে মমতা ব্যানার্জি চোর কারা বলেছিল? সিপিএম বলেছিল বা বামেরা বলেছিল। বামেরা ডাকাত সরকার চালিয়েছিল, কে বলেছিল? তৃণমূল বলেছিল। মায়াবতী গুন্ডারাজের সরকার চালাচ্ছে, কে বলেছিল? অখিলেশ বলেছিল। আর অখিলেশ ডাকাত রাজের সরকার চালাচ্ছে বলেছিল কে? মায়াবতী বলেছিল। মেহবুবা ভ্রষ্টাচারী সরকার চালাচ্ছে, কে বলেছিল? ফারুক আব্দুল্লাহ বলেছিল। আর ফারুক আব্দুল্লাহ ভ্রষ্টাচারী সরকার চালাচ্ছে, সে কে বলেছিল? মেহবুবা বলেছিল। বাদল ভ্রষ্টাচারী কংগ্রেস বলেছিল, কংগ্রেস ভ্রষ্টাচারী বাদল বলেছিল। কেজরিওয়াল বলেছিল কংগ্রেসের মতন এত ভ্রষ্টাচারী কেউ হয় না। কিন্তু আমরা তারপরে কি দেখলাম? কোন একটা ইন্ডি জোট বলে চারিদিকে শুধু তখন কিন্তু সবাই বিজেপি শেষ করুন, আপনি উত্তর দেবেন। আমাদের বক্তব্য পরিষ্কার আছে, এরা আসলে চেঁচাচ্ছে পার্লামেন্টের মধ্যে যেন জোট বেঁধে একটা বিরোধী দলনেতা দিতে পারে। সৌমিক রাহা সম্ভবত ভুলে গেছেন, ভাগ মুকুল ভাগ হয়েছিল, শুভেন্দু অধিকারী সম্পর্কে কথা হয়েছিল, তারপরে অজিত পাওয়ার সম্পর্কে কথা হয়েছিল, ছাগল ভুজবাল হয়েছিল, হিমন্ত বিশ্ব শর্মা হয়েছিল। এতগুলোর মধ্যে সবকটাই কিন্তু আজকে তারা সবাই বিজেপির ক্ষেত্রে আমি আসবো কংগ্রেসের কাছে। আসছি আমাদের আজকে সন্দেশখালীর যে জায়গা, সেখানে একগুচ্ছ প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নেই, যে পুলিশ কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যায়নি, যে বাড়িতে ঢুকতে গিয়ে আহত হয়েছিলেন ইডির কর্তারা। সেই বিষয়ে আজকে পুলিশের পক্ষ থেকে আজকে আদালতে কিছু জানাতে পারেনি। দুই, এখনো পর্যন্ত 10 দিন পার, এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি শেখ শাহজাহানকে, যিনি জেলার মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন, যিনি একজন জনপ্রতিনিধি অর্থাৎ আইন প্রণেতা। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। রাজ্য সরকারের ভূমিকা কিভাবে দেখছেন, রাজ্য পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? রাজ্য পুলিশের ভূমিকাটা কখনোই সমর্থনযোগ্য না, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আর 2 নম্বর কথা হচ্ছে বিজেপি 144 ধারা অমান্য করে একটা অভিযান করেছিল, সেখানে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে, সেটা সঠিক? সঠিক সুকান্ত বাবু করেছিল নাজার থানায়, সেখানে তাদের জামিন অযোগ্য ধারায় ঠিক হয়েছে। আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টি অনেকক্ষণ বললো না বিভিন্ন ভারতবর্ষের ইন্ডি জোট, ভারতবর্ষের কে সে উত্তরটা আমি দিয়েছি। আমি আপনার কাছে জানতে চাইছি, বিজেপির লোককে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, ঠিক করেছে না? এটা আমি একটা কথা বলি, একটা সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো প্রতিবাদ করতে গিয়ে জামিন অযোগ্য ধারা দেওয়াটা
সঠিক বলে আমি মনে করি না। সিপিআই সময় একেবারে শেষ। আমি আপনার কাছে আমার ক্যাটেগরিক্যালি প্রশ্ন যে সন্দেশখালী নিয়ে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের ভূমিকাকে বামেরা কিভাবে দেখছে? বামেরা এইভাবে দেখছে যে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমি খুব লজ্জিত যে পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্ট এই অন্যায় এবং দুর্নীতিকে এন্ডোর্স করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত অন্যায় দুর্নীতিকে বারে বারে এন্ডোর্স করে যাচ্ছেন অ্যাজ বিকজ হি ইজ দি পুলিশ মিনিস্টার। এটাই হচ্ছে আমার একদম পরিষ্কার মুদ্রা এই ব্যাপারে। সুকান্ত মজুমদার 144 ধারা অমান্য করার ফলে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায়। সুকান্ত মজুমদারের প্রশ্ন না, আর এখানে রমেন মন্ডলের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে অন্যায় করলে, রুলস ভাঙলে তার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর নিতে হবে। তিনি যেই হন না কেন, যে দলেই তিনি বিলং করুন না কেন। বিজেপির বক্তব্য গণতান্ত্রিক প্রতিবাদ করতে গিয়ে জামিনযোগ্য ধারা প্রয়োগ, এটা কি বিজেপির কাছ থেকে কি গণতন্ত্র শিখতে হবে? বিজেপির এমপি বলতেন সংবিধান হাতে নিয়ে গুলি করে দাও। বিজেপির এমপি বলেছিলেন যে গুলি করে দাও, আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে গুলি করে দাও। আদালত এই একই প্রশ্ন করেছে। বিজেপির কাছ থেকে গণতন্ত্র শিখবো না। বিজেপির সঙ্গে আইনের পথে চলবে। আপনাদের সঙ্গে তো মমতা ব্যানার্জির গভর্নমেন্ট ফর্ম করেছে। আমরা এই আলোচনায় ছিলাম। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন সৌমিক রাহা, কোহিনুর মজুমদার, শক্তি মৈত্র, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।